তো ওখান থেকে আমি খুব ভালো ভালো দুটো স্টোরি পেয়েছি। আমি চিন্তা করেছি যে এবার আমি এই দুটো স্টোরি এবার এপিসোডেও আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো এই আমি ঘটনাটি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে কালেক্ট করতে পেরেছি। আমার মনে হয় রাসেল ভাই, আমি যাবত কাল পর্যন্ত যতগুলো ঘটনা সংগ্রহ করেছি, তো এই ঘটনাটা মানে আমি এই প্রথম মানে মানে মৃত থেকে জীবিত হয়েছেন এইরকম কোন ব্যক্তির দর্শন বা এইরকমের কোন ঘটনা আমার মনে। তো ভাই স্টোরি দুটো কালেক্ট করার জন্য সবচেয়ে বেশি যে হেল্প করেছিল উনি হচ্ছে আমার গত দুটো স্টোরি যারা এই দুজন হেল্প করেছিল, রূপম এবং সৈকত, দুজনকে স্পেশালি থ্যাঙ্কস। ভাই ফার্স্ট স্টোরিতে চলে যাই। সঙ্গত কারণে আমি যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম এবং স্থানটা আমি বলতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ এই নাম না প্রকাশ করার শর্তে এবং স্থানের নাম না প্রকাশ করার শর্তেই আমি এই স্টোরিটা মানে বলার অনুমতি পেয়েছি। আচ্ছা, তো ঘটনাটি ছিল রাসেল ভাই 2015 সালে যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল। তো উনি একদিন কোনো একটি কারণে পারিবারিক এবং একটা ব্যবসায়িক কারণে উনি এক জায়গায় যাচ্ছিলেন, মানে জায়গাটার নামও বলছিল, উনি যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে রাস্তায় মানে মোড় ঘোরার সময় উনি একটি মিনি বাস এবং একটি অটোরিকশা টাইপের একটি গাড়ির সঙ্গে মানে একটু মানে চাপার মধ্যে পড়ে যান এবং বেশ খুব মানে আহত হন উনি। ওনার মাথায় আঘাত লাগে, শরীরের বিভিন্ন মানে অংশে আঘাত লাগে এবং আঘাত লাগার পর স্থানীয় যারা ওনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তারা দ্রুত একটি রিনাউন্ড একটা হসপিটালে তাকে মানে হসপিটালাইজড করেন এবং তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তো জরুরি বিভাগে যিনি ডাক্তার ছিলেন, তো উনি ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। যেহেতু একটা জায়গা থেকে ওনাকে উদ্ধার হয়েছে, ওনার সাথে অন্য কেউ ছিল না এবং ওনাকে আইডেন্টিফাই করার মতো ওই ধরনের কোনো কাগজপত্র ওনার সাথে ছিল না। এই কারণে চিন্তা করা হলো যে ওনার পরিবারকে তো খবরটা জানাতে হবে। তো যেহেতু লোকালি জিনিসটা ঘটেছে, ওনার পরিবার হয়তোবা এখানে আশেপাশে কোন একটা এলাকায় থাকেন আর কি, উনি হয়তোবা বাইরের কেউ নন, এরকম চিন্তা করা হলো আচ্ছা ঠিক আছে, একে বেওয়ারিশ হিসাবে ঘোষণা করার দরকার নেই, আমরা একটু খোঁজ লাগাই যে এর পরিবারটা কোথায় থাকে। তখন রাসেল ভাই ওনার শরীরটা মোটামুটি যেখানে যেখানে ক্ষত হয়েছিল সেগুলো ব্যান্ডেজ পেঁচিয়ে তাকে হসপিটালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এবং মর্গ বলতে রাসেল ভাই সাধারণত হসপিটালের দুই ধরনের মর্গ থাকে, একটা টেম্পোরারি মর্গ যেটা সাধারণ ইনস্ট্যান্ট যে লাশগুলো রাখা হয়, পরবর্তীতে যদি দেরি হয় এই লাশগুলো মেইন যে মর্গটা থাকে মানে বড় মর্গ যেখানে ফরমালিন দিয়ে রাখে, হ্যাঁ, তারপর ফ্রোজেন রুম টুম আছে যেখানে, সেখানে পাঠিয়ে দেওয়া হয় আর কি ওনাকে। তো যেহেতু জানি না, আমি আন্দাজ করে বললাম না, এরকমই হয় রাসেল। আচ্ছা, তো ওখানে নিয়ে যাওয়া হয় ওনাকে। এখন যেহেতু উনি মানে ঘন্টাখানেক আগে মারা গিয়েছেন, তো চিন্তা করা হলো যে দেখি যদি কালকে সকালের মধ্যে যদি লাশের খবর না আসে তখন আমরা তাকে ফ্রোজেন যেটা মানে বক্স আছে ওই বক্সের মধ্যে ডেড বডিটা ঢুকিয়ে দেবো। আপাতত বাইরে যেটা অন্যান্য লাশ যেখানে রাখা আছে হিমঘরে সেখানেই থাক। তারা ওই চিন্তা করে স্ট্রেচারের উপরে অনেক লাশের সাথে ওনার লাশটাও তারা রেখে দরজা বাইরে থেকে দরজা লক করে সবাই চলে যায়। আসলে ভাই অদ্ভুত ব্যাপার, গভীর রাত আনুমানিক কয়টা উনি হয়তো আন্দাজ করেছেন রাত 1-2 হতে পারে। তো হঠাৎ ওনার আল্লাহর অশেষ রহমতে ওনার পালস ফিরে আসে। এটা খুবই অদ্ভুত, ওনার পালস ফিরে আসে এবং উনি আসলে প্রথমে মানে বুঝতেই পারেন না আসলে উনি কোথায় আছেন। উনি চিন্তা করছিলেন যে উনি চোখে কিছুই দেখছেন না, হয়তো উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়েছেন অ্যাক্সিডেন্টে, এরকমটা মনে করছিলেন প্রথমে। তো উনি মানে তারপরেও মানে একটু মানে লক্ষ্য করলেন যে দেয়ালের কোনো একটা অংশ বা কোনো একটা ফাঁকা অংশ দিয়ে বাইরের থেকে একটু আলো আসছে। তখন উনি চিন্তা করেন না, উনি ওনার আই সাইটটা হারান নাই, মানে উনি দৃষ্টিশক্তি হারান নাই, উনি দেখতে পাচ্ছেন কিন্তু ঘরটা অন্ধকার। এখন রাসেল ভাই ওখানে ওই ঘরে কিন্তু মাইনাসের নিচে তাপমাত্রা, কারণ ডেড বডি গুলো যাতে পচে না, যেন মাইনাসের নিচে তাপমাত্রা থাকে। তো দেখা যাচ্ছে যে ওনার প্রচন্ড শীত করছে। এখন উনি চিন্তা করছে প্রচন্ড শীত করছে, এখন কি করি। উনি হাত দিয়ে দেখলেন ওনার শরীরে ব্যান্ডেজ পেঁচানো, ওনার দেহের উপরে একটি কাপড় রাখা, কিন্তু সেই কাপড়টাও তো খুব পাতলা কাপড়, যারা হসপিটালে গিয়েছেন দেখেছেন বেশ পাতলা কাপড় ওটা থাকে শরীরের উপরে। তখন উনি ওই পাগলের মতো উনি রুমের মধ্যে ওনার শরীরের সাথে জড়ানোর জন্য অন্য কোনো কাপড় পাওয়া যায় কিনা খুঁজছিলেন, কারণ এত ঠান্ডা লাগছে ওনার। উনি রাসেল ভাই যখন আশেপাশে হাত দিচ্ছিলেন তখন দেখলেন যে মানুষের মতোই যেন অনেকে শুয়ে আছে, তো তাদের শরীরের উপরেও প্রত্যেকের শরীরের উপরে কাপড় আছে। কারণ উনি এই অন্ধকারের ভিতরে হাতড়ে হাতড়ে এই কাপড়গুলো এক একটা করে সংগ্রহ করছিলেন। সংগ্রহ করে উনি
মানে শরীরে মানে পেঁচিয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলেন এবং উনি বুঝতে পারছিলেন না এই মুহূর্তে ওনার কি করা উচিত। আসলে উনি যে কোথায় তখন উনি বুঝতে পারছিলেন না। উনি ধারণা করছেন হয়তোবা উনি কোনো মানে আশেপাশে রুগী আছে, রুগীরা ঘুমিয়ে আছে, এই তাদের কাছ থেকে ওই কাপড়গুলো উনি নিয়ে উনি শরীরে পেঁচিয়েছেন। হঠাৎ রাসেল ভাই অন্ধকারের মধ্যে পাশ থেকে কেউ একজন বলে ওঠে যে কি ভাই খুব ঠান্ডা লাগছে। তখন উনি চমকে ওঠেন যে হ্যাঁ খুব ঠান্ডা তো লাগছে, আপনি কে? বলে আমি এখানকারই একজন। তো তাহলে লাইট জ্বালান, আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তখন বলবেন দাঁড়ান আমি লাইটটা জ্বালাচ্ছি। সত্যি রাসেল ভাই লাইটটা জ্বালায় একজন লোক, একদম স্বাভাবিক একজন লোক লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালানোর পরে উনি দেখেন যে আশেপাশে যা আছে সবাই মৃত। কেউ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কেউ সুইসাইড করেছে, হয়তো বা পোস্টমর্টেম করার পরে রেখে দিয়েছে, সকালে হয়তো বা দেহ বুঝিয়ে দেবে, বা বেওয়ারিশ লাশ এখনো কবর দিতে পারে নাই বা পরের দিন কবর দেবে, এরকম লাশগুলো ওখানে অনেকগুলো লাশ সেখানে রাখা আছে। তো এইভাবে একের পর এক লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যে এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এইভাবে এভাবে প্রত্যেকটা লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এর মধ্যে রাসেল ভাই একটা লাশ পাশে রাখা ছিল। পরে বলছে যে এই লাশটা আজকে আজকে মানে বিকালের দিকে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তখন অন্যান্য লাশগুলোর মানে যেগুলো মানে কাপড় দিয়ে ঢাকা ছিল, উনি তো কিছু কাপড় নিজের শরীরে পেঁচিয়েছিলেন, অন্যান্য যেগুলো ঢাকা ছিল প্রত্যেকটা লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখছিলেন যে মানে কার লাশ কি উনি দেখছিলেন, কিন্তু ওই লাশের উপর থেকে ওই ব্যক্তি কাপড়টা সরাচ্ছিল না। তখন উনি নিজেই আগ্রহী হয়ে ওই কাপড়টা সরানোর পরে বলছে যে দেখে যে লাশটি শোয়ানো এটা আসলে ওনারই লাশ। তো এটা দেখে উনি এতটা ভয় পান যে উনি আর ওনার সেন্স রাখতে পারেন নাই। উনি সাথে সাথে মানে মানে সেন্সলেস হয়ে পড়ে যান ওখানে। এরপরে ওনার সেন্স ফিরে আসে, তখনও অন্ধকার, মানে রুম অন্ধকার, উনি নিচে পড়ে আছেন। তো উনি কিছুটা মনে করতে পারছিলেন যে একটু আগে কি ঘটনা করছে, এবং উনি ফিল করছিলেন আশেপাশ থেকে কেউ ওনার শরীরে হাত দিচ্ছে অন্ধকারের মধ্যে, এবং প্রচন্ড ভয় পাচ্ছিলেন, প্রচন্ড চিৎকার করতে পারছিলেন না। এর পেছনে কারণ হলো ভাই মাইনাসের নিচে তাপমাত্রা। সাধারণত আমরা দেখি শীতকালে অনেক মানে যখন বাইরে প্রচন্ড শীতের মানে আমরা ঘরে ঢুকি বাইরের প্রচন্ড ঠান্ডা থেকে, অনেক সময় দেখা যায় আমরা কথাগুলো, মুখের কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ঠিক ভালো করে উচ্চারণ করতে পারি না। উনি সারা রাত ওই ঠান্ডার মধ্যে থাকার কারণে উনি ওই কথাগুলো জড়িয়ে যাচ্ছেন। উনি মানে যারা বোবা আর কি, তারা যেভাবে শব্দ আ করে শব্দ করে উনি ঠিক ওইভাবে শব্দ করতে পারছেন, মানে উনি আর কথা বলতে পারছিলেন না। আর ওই অন্ধকারের মধ্যে কেউ ওনার শরীরে হাত দিচ্ছিল, কেউ মাথায় হাত দিচ্ছে, উনি ফিল করছিলেন যে আমার শরীরে হাত দিচ্ছে কেউ। তো উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, কিন্তু চিৎকার করেও চেষ্টা করতে উনি আবার সেন্সলেস হয়েছেন। পরে যখন রাসেল ভাই সকালের দিকে ওই যে যিনি ডোম, যে মেইন যে ডোম, উনি আসেন ওই দরজাটা খুলে ভিতরে ঢুকবে আর কি। তো যখনই দরজাটা খুলে মানে ভিতরে ঢুকেছে ওই ডোমটা, তখন ওই আলো যখন ওনার চোখে পড়েছে, আবার ওনার সেন্স ফিরে আসছে। উনি আলো আসার সাথে সাথে উনি দৌড়িয়ে ওই ডোমের কাছে যাওয়ার চেষ্টা করেছে, এবং উনি যে কি ভয় পেয়েছেন সেটা বলার চেষ্টা করছিল আর কি। কিন্তু রাসেল ভাই সমস্যা হলো ওই ডোমটা হঠাৎ করে এই দৃশ্য দেখে, কারণ ওই ডোমের বয়সও ছিল প্রায় 60 বছরের ভয় উপরে, পেয়ে গেছেন উনি তো এরকম দৃশ্য কখনো দেখেন নাই যে দরজা খুলে এরকম লাশ, এই যে মানে সাদা পরা এরকম ব্যান্ডেজ পরা কোনো লাশ ওনার দিকে চলে আসতেছে এবং চিৎকার করতে করতে। এই দৃশ্য দেখে উনিও মারাত্মক ভয় পান। উনি কোনো মতে দরজাটা লাগিয়ে আবার দৌড় দিয়ে চলে যান, দৌড় দিয়ে হসপিটালে মানে ডাক্তারের কাছে চলে যান যে আমি এই দৃশ্য দেখেছি। ডাক্তাররা বলে তুমি মনে হয় মানে আজকে মনে হয় দিনের বেলা একটু বেশি খেয়ে ফেলছো, কারণ আমরা তো জানি ডোমরা সাধারণত লাশ কাটার সময় একটু ড্রাঙ্ক হয়ে নেন আর কি, এটা আমরা সবাই জানি। তো ওরা সবাই ভৎসনা করে ডাক্তাররা যে দিনের বেলায় এগুলো খাওয়া বাদ দাও। তখন বলে না আমি সত্যি কথা কিছুই খাই নাই, আমি সত্যি এই জিনিসটা দেখেছি। তখন ডাক্তাররা যখন অনুনয় বিনয় করে, ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে চলো আমরাও দেখবো। তখন এক দুইজন ডাক্তার যায়, সত্যি দরজা খোলার পরে যখন আবার দরজা খুলেছে, তখন ওই ভাই আবার ওনার দিকে চলে আসছে যে আমাকে বাঁচান, এটা বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। ওনার তো মানে ওই ঠান্ডার কারণে উনি কথা বলতে পারছিলেন না। আচ্ছা, ডাক্তাররা এটা দেখে মারাত্মক ভয় পান। ভয় পাওয়ার পর তখন ওনারা আবার দরজা লক করে চলে যায়। ওনারা আবার অন্যদেরকে বলে যে এই ঘটনা। তখন অনেক লোকের উপস্থিতি সেখানে আসে, সবার উপস্থিতিতে দরজা খোলা হয়। দরজা খুলে দেখা যায় না আসলে সত্যি উনি জীবিত।
উনি জীবিত আছেন। আচ্ছা, পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু যেহেতু রাসেল ভাই একজন জীবিত মানুষকে, যাই হোক ভুল হোক যে কারণেই হোক, অজ্ঞতাবশত হোক বা জ্ঞানের অভাবে হোক, ওনাকে তো ডেথ সার্টিফিকেট দিয়ে ফেলেছিলেন। তো এটা তো একটা ক্রিমিনাল অফেন্স হতো বটে। যাই হোক, হসপিটাল কর্তৃপক্ষ ওনার পরিবারের কাছে ক্ষমা চান, ডাক্তারও ক্ষমা চান, উনি সেটা ক্ষমা করে দেন যে বেঁচে ফিরছে। পুরো পরিবার বলে যে বেঁচে গেছে, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। না তো উনি যদি সত্যি সত্যি ওনার তো পোস্টমর্টম করাটা বাকি ছিল। এই কারণে রাসেল ভাই ওই দিন মানে বিশেষ একটা অকেশন ছিল, দেখুন ডাক্তাররা রাতের বেলা চলে গেছিল বাসায়, বলছে যে এটা পোস্টমর্টম পরে করব, সকালে করব। তা না হলে ওনাদেরকে যদি ওই অবস্থায় পোস্টমর্টম করা হতো তাহলে উনি জীবিত থাকতেন না। তো পরিবার বলে যেহেতু উনি জীবিত আছেন, আমাদের আর কোনো দাবি নেই, আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন, এটাই আমাদের কাছে শুকরিয়া, আমরা এটা নিয়ে আর কোনো কথা বলবো না। অনেক অন্যরকম একটা ঘটনা। তো এরপর রাসেল ভাই উনি এখন কিন্তু দিব্যি স্বাভাবিক মানুষ, এখনো বেঁচে আছেন। এখনো বেঁচে আছেন। আমি মানে গিয়েছিলাম সেখানে, আচ্ছা, আমি নিজে দেখে আসছি। কিন্তু রাসেল ভাই ওই হসপিটাল এবং ওনার নাম বেশ কয়েকটা জিনিস না প্রকাশ করার শর্তে উনি এটা, অবশ্যই, কারণ যেহেতু উনি হসপিটালের সাথে একটা মিউচুয়াল করে ফেলেছেন, উনি রাজি হয়েছেন, সেটা উনি চাচ্ছিলেন না যে ওই হসপিটালের নাম বা ডাক্তার বা এই সমস্ত বিষয় জানাজানি হোক। কারণ যেহেতু উনি বলে ফেলেছেন উনি বেঁচে আছেন, এটাই শুকরিয়া, উনি এগুলা নিয়ে বেশি একটা কথা বলতেও রাজি না। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। তবে এবারে যে ঘটনাটি উপস্থাপন করব, শুরুর দিকে মনে হতে পারে যে এই ধরনের ঘটনা শুনেছি, বাট শেষ দিকে এসে আপনাদের চিরচেনা যে এন্ডিংটা বা শেষটা, এটা একটু ভিন্ন রকম হবে। চলুন শুরু করি ঘটনাটি। তো ঘটনাটি ঘটেছিল 1994 কি 95 সালের দিকে। এই রাজু হোসেন ভাইয়ের মেঝো আপুর শ্বশুর বাড়ির পাশের বাড়ির একজন লোকের সাথে। ওই লোকটির নাম উনি সংগ্রহ করতে পারেন নাই, এটা জানিয়েছেন আর কি। আর গ্রামের নামটি উনি বলেছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি প্রচারযোগ্য নয় বলে জানিয়েছেন। আমার সামনে যদিও নামটা রয়েছে, কিন্তু আমিও প্রচার করতে পারলাম না যেহেতু নিষেধ করেছেন। ওনার আপুর শ্বশুর বাড়ির গ্রামের মানুষ একটা সময় পুকুরে গোসল করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন, বিশেষ করে মহিলারা। কারণ ওই সময়ে এই সাবমার্সিবল পাম্পগুলো অ্যাভেলেবল না থাকার কারণে এই চাপকলের পানিতে গোসল করলে তাদের চুলে জট হয়ে যেত, মানে আঠা আঠা হয়ে যেত। তাছাড়া সারাদিন পরিশ্রম করে চাপকল থেকে পানি চেপে গোসল করাটা বেশ কষ্টদায়ক ব্যাপারও ছিল তাদের জন্য। তারা যে পুকুরগুলোতে গোসল করত সেই পুকুরগুলো এখনো বিদ্যমান রয়েছে। তো যাই হোক, ওনার মেঝো দুলাভাই দের বাড়ির পাশে ছিল পাশাপাশি দুইটা পুকুর। তো স্বাভাবিকভাবেই পুকুর পাড়ে জনবসতি ছিল না ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। তবে একটি পুকুরের নাম ছিল হচ্ছে এই আসাদুল্লাদের পুকুর, মানে মানুষ বলতো আসাদুল্লাদের পুকুর আর কি। তো ওই যে বাড়িটা আর কি, ওই আসাদুল্লাদের বাড়িটা ছিল ওই পুকুর থেকে প্রায় 30-35 মিটার দূরে। আর আসাদুল্লাহর বাবা ছিলেন নামাজি মানুষ, উনি প্রায় রাতেই তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন। এই কারণে উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাড়ির চাপকল থেকে অজু করে ঘরে চলে আসতেন। কখনো কোনো ধরনের সমস্যার সম্মুখীন উনি হন নাই আল্লাহর রহমতে। আর একটা কথা বলে রাখা ভালো যে এই আসাদুল্লাহদের যে ওয়াশরুম, এই ওয়াশরুমটা ছিল প্রায় পুকুরের কাছাকাছি, যেটা রাজু হোসেন ভাই নিজেও দেখেছেন আর কি, জানিয়েছেন আমাদেরকে। তো এইভাবেই চলছিল সময়, কোনো ধরনের সমস্যা ছাড়াই উনি প্রতিদিনের মতো ওনার অভ্যাসগত যেই ব্যাপারটা এটা উনি করেই যাচ্ছিলেন। তো একদিন হয় কি, এই আসাদুল্লাহর বাবা নামাজ পড়তে উঠে যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়াশরুমে গিয়েছেন, হঠাৎ করে বেশ জোরে সোরে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয় তার কাছে। উনি ভাবেন হয়তো বা ভূমিকম্প হচ্ছে, তাই উনি তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে ওযু না করে ঘরে চলে আসেন। এসে দেখেন সবকিছু ঠিকঠাক আছে, হারিকেন জ্বালিয়ে সবকিছু চেক করেন, দেখেন যে না, সব ঠিকঠাক আছে, বাড়ির কেউ ঘুম থেকে ওঠে নাই, ভূমিকম্প মনে করে যে উঠে যাবে তা কিন্তু না। তো উনি ওই রাত্রে তাহাজ্জুদের নামাজ না পড়েই ঘুমিয়ে পড়েন, ফজরের সময় আবার উঠেন আর কি, উঠে নামাজ পড়েছিলেন আর কি। তো পরের দিন আবার উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠেন, উঠে প্রথমে ওয়াশরুমে গিয়েছিলেন। ওয়াশরুমে যখন ঢুকেছেন আগের দিনের মতো ওই সময় হঠাৎ করে কম্পন অনুভূত হয়। তবে এবার ওই কম্পনের সাথে অদ্ভুত ঝনঝনানির শব্দ শুনতে পাওয়া যায়। এবার আর উনি গত রাত্রের মতো ওয়াশরুম থেকে বের হন নাই, যতক্ষণ না পর্যন্ত ওই শব্দ আর কম্পন শেষ হয়। ওই রাত্রে উনি বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না। উনি একটু ভয় পেয়েছিলেন বই কি, যেহেতু একটা অস্বাভাবিক ব্যাপার
উনি ফিল করলেন। উনি অজু না করে দ্রুত ঘরে চলে যান। ওই রাত্রের মতো উনি ঘুমিয়ে পড়েন। এর কয়েকদিন পর আসাদুল্লাহর বাবা যখন বাইরে যেতেন, তো সাথে ওই আসাদুল্লাহর মাকে নিয়ে যেতেন। বাইরে যেতেন বলতে উনি যখন রাত্রেবেলা আর কি, বা ভোরবেলাও তো না, তাহাজ্জুদের নামাজ উনি পড়তেন রাত 3টার দিকে। তো ওই সময় যখন উঠতেন তখন আসাদুল্লাহর মাকে উনি নিয়ে যেতেন। তো এইভাবে কেটে যাচ্ছে বেশ কয়েকটা দিন। এর মধ্যে কিন্তু ওই ধরনের কম্পন বা ঝনঝন শব্দ হয়নি। কিন্তু হঠাৎ করে এক রাত্রে ওই সমস্যাটা আবার হয়। তবে এবার কিন্তু ঘরের বাইরে থাকা অবস্থায় হয়নি। যখন ওরা ঘরে চলে আসেন এর কিছুক্ষণ পরেই ওই ঝনঝন ঝনঝন শব্দ পাওয়া যেত। তবে এইবার আর ভূমিকম্পের মতো কম্পন হতো না। মনে হচ্ছিল কোনো কিছু গড়িয়ে গড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো ওই রাত্রে যখন হয়, ওই রাত্রে ওনারা এই জিনিসটা দেখতে যাওয়ার সাহস করেন নাই। পরের রাত্রে ওনারা যখনই আবার ঘরে ঢুকেছেন, ওই আসাদুল্লাহর বাবা অজু করে আবার ঘরে ঢুকেছেন, তার মাও ঢুকেছে ঘরের ভিতরে, এরপরও কিন্তু ওই শব্দটা ওনারা পেয়েছেন। এরপর ওনারা সিদ্ধান্ত নিলেন যে আসলে জিনিসটা কি, এটা একটু দেখি। তো যেই ভাবা সেই কাজ। পরের রাত্রে ওনারা যখন উঠেছেন, ওঠার পর ওই ঘরের ওই জায়গাতে চুপটি করে বসে আছেন। যে শব্দ যখন হয় তখন দেখবো যে এই শব্দটা আসলে কিসের। হারিকেন তো হাতে ছিলই। কিছুক্ষণ পরে আবার সেই শব্দ শুরু হয়, ঝনঝন ঝনঝন শব্দ। ওনারা দুইজন আস্তে আস্তে পা টিপে টিপে ওই শব্দের দিকে এগিয়ে গিয়েছেন। ওনারা বাইরে গিয়ে অদ্ভুত এক দৃশ্য দেখেন। তবে সাথে সাথে ওনারা ওই হারিকেনের আলোটা নিভিয়ে দিয়ে চুপ করে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিলেন যে আসলে ব্যাপারটা কি। ওনারা দেখেন কয়েকটা বস্তু উজ্জ্বল আলো ছড়াচ্ছে আর গড়িয়ে গড়িয়ে তাদের পুকুর পাড় দিয়ে আর একটা যে পুকুর রয়েছে না, ওই দিকে চলে যাচ্ছে। ওই জিনিসগুলো আসলে কলস ছিল। কোথা থেকে এসেছে এটা অবশ্য ওনারা বুঝতে পারেন নাই। এই দৃশ্য দেখে ভয়ে ওনাদের শরীর তো বরফ হয়ে যাচ্ছিল। তবু ওনারা এক চুল পরিমাণ শব্দ করেন নাই বা নড়াচড়া করেন নাই, যতক্ষণ না পর্যন্ত ওই কলসগুলো পার্শ্ববর্তী পুকুরে গিয়ে গায়েব হয়ে যাচ্ছিল। কলসগুলো পার্শ্ববর্তী পুকুরে যাওয়ার পর ওগুলো যখন ভ্যানিশ হয়ে যায়, পুকুরের মধ্যে ডুবে যায়, তখন ওই দুইজন দ্রুত ঘরে চলে আসেন। ভয়ে দুইজন জড়সড় হয়ে ঘুমানোর চেষ্টা করেন। একটা পর্যায়ে ঘুমিয়ে যান। পরের দিন সকালবেলা গ্রামের বেশ কিছু মানুষের সাথে রাতের ওই ঘটনাটি শেয়ার করেন। অল্প সময়ের মধ্যেই গ্রামের মানুষজন জেনে যায় যে এই ঘটনা ঘটেছে। এখন ভয়ে সেই পুকুরে গোসল করা বা অন্যান্য কাজ করা তো মানুষজন বন্ধ করে দিয়েছে। আর ঘটনা শুরু মূলত এইখান থেকেই। ওইখানে যে একটা লোক, ওই গ্রামের লোক ছিল, যার নাম বলতে আর কি ভুলে গেছেন আর কি, বা নামটা সংগ্রহ করার ব্যাপার সম্ভব হয়নি, রাজু হোসেন ভাই যার কথা বলেছিল। তো এই লোকটা কিন্তু এটা শুনেছে। এই লোকটা কিন্তু বেশ সাহসী। তো এই কথা শোনার পর উনি তো বিশ্বাস করে না। আর গ্রামের মানুষের এই ধরনের গল্প এর আগেও বহু শোনা আছে। গ্রামের মানুষজন এটাও জানে যে এইসব জিনিসের পথ যদি একবার রোধ করা যায়, তাদের কাছ থেকে অনেক মূল্যবান ধন রত্ন অর্জন করা যায়। এই লোকটা পেয়ে বসে ওই লোকটিকে। ওই লোকটা আবার একটু বুদ্ধি করে উপস্থিত সবাইকে বলে যে আমি দেখতে চাই ঘটনাটি আসলে সত্যি কিনা, নাকি আপনারা আমাদের সাথে মিথ্যা কথা বলতেছেন যেন আপনাদের পুকুর আমরা ব্যবহার না করি। এ কথা কিন্তু আবার একটু বলতে হয় প্রিয় লিসেনার্স। ওই সময় কিন্তু একসাথে পুকুরে অনেক মানুষ গোসল করত। এই কারণে দেখা যেত যে অনেক সময় এটা নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতো, ঝগড়া বিবাদ সৃষ্টি হতো। তাই অনেকেই মনে করেছিল যে যাতে করে ওই পুকুরে কেউ গোসল করতে না যায়, এই কারণে ভয় দেখাচ্ছে। কিন্তু যখন এই যে আসাদুল্লাহর মা বাবা জানায় যে না, তারা সত্যই বলছে, গ্রামের অনেক মানুষ সেটা বিশ্বাস করলে ওই লোকটা তো আসলে সে ভান ধরেছে যে সে বিশ্বাস করছে না, আসলে তার মনের মধ্যে দুরভিসন্ধি ছিল। তখন ওই লোকটা বলে আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাত্রে পুকুর পাড়ে থাকবো, দেখি কি হয়। লোভ আসলে খুব ভয়ঙ্কর জিনিস, যেটা ওই লোকটাকে পেয়ে বসেছিল। সে গভীর রাতের বেলা তার সাথে একজন সঙ্গী নিয়ে পুকুরের পাশে গাছপালার আড়ালে একটা ঝুপড়ির মতো জায়গায় অবস্থান নেন এবং অপেক্ষা করতে থাকেন যে আসলে কি হয়। তাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, হঠাৎ করে ঝনঝন ঝনঝন শব্দ শুরু হয়ে যায়। আর এটার অপেক্ষাতেই তারা ছিলেন। তো তারা দেখলেন এই আসাদুল্লাহদের পুকুরের ঠিক মাঝখানে পানির নিচ থেকে সাদা ধবধবে আলো জ্বলছে। মনে হচ্ছে পানির নিচে হঠাৎ করে লাইট জ্বলে উঠেছে। তার পরক্ষণে শো করে আবার পানি ভেদ করে সাদা একটা জিনিস বের হয়ে আসলো।
এবং পানির উপরে থেকেই পুকুরের চারপাশে প্রদক্ষিণ করলো, আবার পুকুরের মাঝখানে চলে গেল। এই দৃশ্য দেখে তার সাথে যে লোকটা ছিল সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হয়ে তার গায়ের উপর হেলে পড়ে। উনি কিন্তু তখন হাল ছাড়েন নাই, উনি কিন্তু ওনার মতো করে চুপচাপ সবকিছু দেখতে থাকে। ওই সাদা বস্তুটা যখন পুকুরের মাঝখানে অবস্থান করছিল ঠিক তখনই ওই রকম দেখতে আরো প্রায় 6টা বস্তু পানির উপরে উঠে আসে এবং আস্তে আস্তে এইটা আসাদুল্লাহদের বাড়ির পাশ দিয়ে পাড়ে উঠে আসে। পাড়ে উঠেই খুব দ্রুত বেগে প্রচন্ড কম্পন সৃষ্টি করে ঝনঝন শব্দে চলতে থাকে। বস্তুগুলো যখন তার কাছ দিয়ে অতিক্রম করছিল, অতিক্রম করে পার্শ্ববর্তী পুকুরে যাচ্ছিল, তখন সে স্পষ্ট দেখতে পায় ওই বস্তুগুলো সোনার কলস আর কলস ভর্তি ধনরত্ন। ওই কলসগুলো যখন পাশের পুকুরে চলে যায় এবং কোনো আর আলো দেখা যায় না, তখন সে তার সঙ্গীকে কাঁধে করে বাড়িতে চলে আসে এবং পরের দিন সে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে লোকজন যখন তাকে জিজ্ঞেস করে যে সে রাত্রে কিছু দেখেছে কিনা, সে বলে না, আমি কিছু দেখি নাই, আবার যাবো আজকে রাত্রে, এটা বলেছিল আর কি। তো সেই ভাবনা চিন্তা থেকেই পরের রাত্রে নির্ধারিত স্থানে গিয়ে সে অপেক্ষা করতে থাকে। এবার কিন্তু সে একা একা গিয়েছে, সে অপেক্ষা করছে। ঠিক গত রাতের মতো আবার সেই কলসগুলো পুকুর থেকে ওঠে। যখন তার পাশ দিয়ে ওগুলো গত রাতের মতো অতিক্রম করছিল, ঠিক সে সময় সর্বশেষ যে কলসটি, এইটাকে সে খপ করে সজোরে ধরে ফেলেছে। ওই কলসটি নাকি ছুটে যাওয়ার জন্য খুব চেষ্টা করতে থাকে, কিন্তু লোকটা তার সমস্ত শক্তি দিয়ে কলসটাকে আটকে রাখতে সক্ষম হন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কলসটিকে আটকানোর সময় এটার ভেতরে কোনো ধনরত্ন উনি দেখতে পেলেন না। আর বাকি 6টা কলস খুব দ্রুত চলে যায়, গিয়ে পার্শ্ববর্তী পুকুরের ভেতরে অদৃশ্য হয়ে যায়, মানে পুকুরের পানির নিচে চলে যায়। তো উনি যে কলসটা আটকিয়েছেন, হঠাৎ করে সেই কলসের ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে আর জিজ্ঞেস করে, এই তুই কি চাস? তুই কেন আমার পথ অবরোধ করেছিস? যেতে দে আমাকে, তা না হলে কিন্তু তোর খুব খারাপ হয়ে যাবে। ওই লোকটি হেসে বলে, আরে বেটা, তোর যদি এত ক্ষমতা থাকতো তা তুই তো আমাকে মেরেই চলে যেতে পারতি। আমার শক্তি তোর শক্তির চাইতে যে বেশি তা তো আমি বুঝে গেছি রে। তোর ভিতরে থাকা সমস্ত ধনরত্ন আমাকে দিয়ে তুই চলে যা, তোকে আমার কোনো প্রয়োজন নেই। এই কথা বলার পর ওই কলসের ভেতরে যেই অবয়বটা ছিল, সেই অবয়বটার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে। সেই অবয়বটা বলে যে এই ধনরত্ন আমাদের আমানত, আর যুগ যুগ ধরে আমরা এই আমানতের হেফাজত করে আসছি। তোর মতো ফাজিল লোভী লোকদেরকে এখান থেকে তিল পরিমাণ কিছু দেয়া হবে না। এসব ছাড়া তুই অন্য কিছু চাইতে পারিস, আমি দেওয়ার চেষ্টা করব তোকে, কিন্তু ধনরত্ন আমি তোকে দিতে পারবো না। তো এই কথা শোনার পর ওই লোকটির মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসে। সে বলে, ঠিক আছে, আমি যা চাইবো দিবি তো? আমি তোর কাছে ধনরত্ন চাইবো না। তখন ভেতর থেকে আওয়াজ ভেসে আসে, আচ্ছা ঠিক আছে দেব। তখন ওই লোকটা বলে, তুই আমার সাথে চল। এই কথা শোনার পর ওই কলসের ভিতর থেকে অনেক আকুতি আসতে থাকে, আকুতি মিনতি আসতে থাকে যে না, আমাকে ছেড়ে দে, আমাকে। এটা কেমন ধরনের চাওয়া হলো? তো একটা জিনিস চাইতে আমি দিতাম, তারপর আমি চলে যেতাম, কিন্তু আমাকেই চাচ্ছিস, আমাকেই নিয়ে যাবি, এটা কেমন কথা? কিন্তু না, সে নাসর বান্দা। সে বলছে যে তুই আমাকে বলছিস যে দিবি, এখন তোকে যেতে হবে, ওয়াদার বরখেলাপ করা যাবে না। আর ওই জিনিসটাও যেতে চাচ্ছে না, ওই জিনিসটা ছুটে চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে পারছে না। একটা পর্যায়ে ওই লোকটা কি করছে, ওই কলসটা উঁচু করে ঘাড়ে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছে। বাড়িতে এসে ওই লোকটা ওই কলসটাকে একটা ছালার বস্তা দিয়ে ঢেকে রেখেছে। ওইটাতে তার সাথে আর কিছু হয় না। এই ঘটনা সে আর কারোর সাথে শেয়ারও করে না। ওই রাত্রে সে স্বপ্ন দেখে যে কেউ তাকে বলছে, তুই যে কলসটা নিয়ে আসলি, তুই তো এটা বিক্রি করতে পারবি না, অন্য কোনো কাজেও লাগাতে পারবি না। তুই যেহেতু এটা নিয়েই আসছিস, আমি তোকে কিছুটা সাহায্য করব, তুই যদি আমার কথা মতো চলিস। মনে রাখিস, তুই যদি আমার কথা মতো না চলিস, তাহলে কিন্তু তুই এটাকে আর ধরে রাখতে পারবি না। লোকটা স্বপ্নের মধ্যেই রাজি হয়ে যায়। তখন নাকি ওই অবয়বটা বলে, তুই কখনোই এই কলসের ভিতরে থাকা ধনরত্ন চাইতে পারবি না। যা তুই কলস ধরে রাখার সময় দেখেছিস যে এর ভিতরে কিছু নাই, তুই এটাই দেখবি সব সময়।
আর আমি যা বলবো তুই সেইভাবে কাজ করবি, তাহলে আমি তোকে সাহায্য করব। আর তুই যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে আমি অদৃশ্য হয়ে আমার স্থানে চলে যাব, তোর সাথে আমার বন্ধনটা ছিন্ন হয়ে যাবে। লোকটা রাজি হয় আর জিজ্ঞেস করে কি করতে হবে। তখন ওই অভাবটা বলে, কাল সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে কলসের ভিতরে হাত দিবি, কলসে অনেকগুলো টাকা থাকবে, সেই টাকাগুলো নিয়ে বাজারে যাবি, বাজার থেকে এক দামে 7টা কালো রঙের গরু কিনে এনে গ্রামের সবাইকে খাওয়াবি, কিন্তু খবরদার গরু কেনার সময় কোনো দামাদামি করতে পারবি না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন সে কলসের ভিতরে বিসমিল্লাহ বলে হাত দেয়, ভিতরে আসলেই অনেকগুলো টাকার বান্ডিল সে পায়। তার ভাষ্য মতে 5 লক্ষ টাকা ছিল সেখানে। তো 94-95 সালের দিকে 5 লক্ষ টাকা মানে কিন্তু অনেক টাকা। তো টাকা পেয়ে সে তো মহা খুশি, বাজারে গিয়েছে গরু কিনতে। আর ওখানে গিয়েই সে ভুল করে বসে। তার একটা স্বভাব ছিল সবকিছু দামাদামি করে যাচাই বাছাই করে কেনা, এটা একটা ভালো স্বভাব, কিন্তু এটা তো নিষেধ ছিল এইটার প্রেক্ষাপটে। সে ওখানে গিয়ে গরুর দামাদামি করেছে। এখন গরুর বাজারে যেটা হয় আর কি, বা খাসির বাজারে দাম তো একটু বেশি চায়। তো যখন দাম চেয়েছে উনি আবার বলছে, এই বেটা এত দাম নাকি এটার, ঠিক করে দাম চাও। তো উনি এভাবেই মূলত 7টা গরু কিনেছেন, কালো গরু কিনে এনে পুরো গ্রামবাসীকে দাওয়াত করে খাইয়েছেন। উনি কি করেছেন আসলে সরাসরি দামাদামি ওইভাবে করেন নাই। কেউ বলেছে এটার দাম 20,000 টাকা, তো উনি বলছে ঠিক করে দাম চাও, বলছে ঠিক আছে যান 15,000 টাকা দেন, আচ্ছা দাও। উনি কিন্তু বলেন নাই যে 20,000 টাকা না 15,000 টাকা। উনি এই কৌশল অবলম্বন করেছেন, কিন্তু এটাও তো এক ধরনের দামাদামি, এটাও তো একটা কৌশল অবলম্বন করা। উনি কিন্তু এই ভুলটা করেছিলেন, উনি বেশি চালাকি করতে গিয়েছিলেন। তো যাই হোক, ওই রাত্রে উনি যখন ঘুমিয়েছেন স্বপ্নে ওই অভাবটা আবারও আসে, এসে বলে, তোর সাথে আমার বন্ধনই কিন্তু ছিন্ন হয়ে গেছে, তুই দামাদামি করেছিস আর তুই আমাকে আর রাখতে পারলি না। এটা বলেই ওই অবয়বটা একটা অট্ট হাসি দেয়। ওই অবয়বটার চেহারা উনি ভালো করে বুঝতে পারেন নাই, একটা কালো মেঘের মতো একটা অবয়ব এরকম একটা দেখছিলেন আর কি স্বপ্নের মধ্যে। তো উনি যখন ঘুম থেকে উঠেছেন, উঠে তড়িঘড়ি করে কলস যেখানে রাখা ছিল সেখানে যান, গিয়ে দেখতে পান যে ওই কলসটা উধাও হয়ে গেছে। লোকটি ওই কলসের লোভে আবারও বেশ কয়েক রাতে ওই পুকুর পাড়ে অবস্থান করেন, কিন্তু এই ঘটনার পর থেকে আজ অবধি কেউ ওই কলসের দেখা পায়নি। প্রিয় লিসেনার্স, এখানে ঘটনাটির বিশেষত্ব কি সেটা হচ্ছে যে এই যে একটা কাজ উনি ঘটনা, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা কি দেখি, যে যিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কেউ লাঠি দিয়ে আঘাত করেছে কলসে বা এই ধরনের কিছু করেছে, তার বংশ নির্বংশ হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই লোকটা যে এত কিছু করলো, এই লোকটার কিছুই হয় নাই, একদম স্বাভাবিকভাবে উনি জীবনযাপন করেছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এটি ছিল ঘটনা। আর এটাই এই ঘটনার একটা মৌলিক জায়গা, একটা বিশেষ একটা জায়গা, একটা বিশেষত্ব, যে এত কিছু করার পরও ওই লোকটার কিচ্ছুই হয় নাই। আসলে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে যারা ওই মাইট বা যেটাই আমরা বলি মুনি বলি, যারা এগুলোর ক্ষতি করে তাদেরও ক্ষতি হয়। কিন্তু কেন জানি এই লোকটার কিছু হলো না। হতে পারে যে ওই মুনি বা মাইটগুলোর দায়িত্বে যারা ছিলেন তারা অত্যন্ত ভালো ছিলেন, তারা অনেক বিনয়ী ছিলেন, প্রতিহিংসা পরায়ণ ছিলেন না, এই কারণে হয়নি। অথবা তারা এমন কোনো জটিলতায় আটকে গিয়েছিলেন যার কারণে তাকে ক্ষতি করতে পারেনি, অনেক কিছুই হতে পারে। কিন্তু কেন তার আর কোনো কিছু হলো না, এটা একটা রহস্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, এবং আমি সামনে কোন এপিসোডগুলো এবং কোন স্টোরি নিয়ে কাজ করতে পারি এবং তোমাদের সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই জানিয়ে দিও। আমি ছোটখাটো একটা মানুষ, ভুলভ্রান্তি হতেই পারে, তাই ভুলভ্রান্তি যদি তোমরা আমাকে ধরিয়ে দাও আমি চেষ্টা করব সেই অনুযায়ী কাজ করার জন্য। ভালো থেকো সবাই এবং গোলাম ফ্যাক্টসের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।